গল্প চৈত্রের রোদ, লেখনীতে রুদ্রিকা বেদী। আমাদের প্রেমের শুরুটা বেশ অদ্ভুতভাবে। কখনো ভাবিনি প্রেমে পড়ব, তাও এমন ছেলের প্রেমে, যাকে প্রথমবার দেখে মনে মনে দুনিয়ার গালি দিয়েছি। অদ্ভুত একটা পোলা ভেবছি, কিন্তু কে জানতো একদিন এরই ভালোবাসার মায় পড়তে হবে। আমি চিত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। ১৯ বছরেই আমি আজ আমার প্রেমের গল্প শোনাব। বাড়ির ছোট হওয়ায় সবকিছুতে সবসময় উৎসাহিত বেশি। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পাই, মনে হতে লাগে সব পেয়ে গিয়েছি, চলে আসি নিজের স্বপ্নের শহরে। ঢাকাতে চোখে অনেক স্বপ্ন, কিন্তু কোনো দিনও প্রেমে পড়ার বা করার কথা মাথায় আসেনি। কে করে প্রেম? এইসব ফালতু টাইম পাস। এইসব কথা বলেছি যখন কেউ প্রেমের বিষয়ে কথা বলেছে। আমি যে দেখতে আহামরি রূপসী তা নয়। আমি ফর্সাও না, আবার অন্যদের মতো গুণবতীও না। বলতে হলে এক নজরে প্রেমে পড়ার মতো কিছুই নেই আমার মধ্যে। নিতান্তই ছিমছাম মেয়ে, এক প্রকার দ্বিধায় ভুগতাম বলা যেতে পারে। কিন্তু এইসব দ্বিধা কাটাতে একদিন আমার রসকসহীন জীবনে প্রবেশ করে রাইফ নামক ছেলে। ভার্সিটিতে তখন কিছু একটার অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, তাই সবাই মিলে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে নানা রকমের ক্যাট করছি। সিনিয়ররা বলছেন, দেখিয়ে দিচ্ছেন, আর আমরা সেই হিসেবে ক্যাট করছি। জুনিয়র বলে সব দিকে বিবেচনা করে আর সাবধান হয়ে ক্যাট করছি। প্ল্যাকার্ড, ফেস্টুন, পোস্টার ইত্যাদি লিখতে হচ্ছে। আমার হাতের লেখা সুন্দর, আর আমি যেহেতু আর্ট টুকটাক জানি, তাই এই কাজগুলো আমিই করছিলাম অতি মনোযোগ সহকারে। সন্ধ্যা হতে চলেছে। সেই সকালে খেয়ে বেরিয়েছি কাজের জন্য, পরে কিছু খাওয়া হয়নি। সিনিয়রদের সাথে কথা বলে কিছু বাইরে ক্যান্টিনে যাব। এমন সময় আমাদের সিনিয়রদের সাথে ঘরে প্রবেশ করে একজন ব্যক্তি। নজর তার উপর আলাদা পড়ার কারণ, ব্যক্তিটি ভালোই লম্বা, কিন্তু লম্বা হিসেবে স্বাস্থ্য নেই বললেই চলে। চোখের দৃষ্টি কেমন নেশালো যেন, অদ্ভুত তার চোখ। শ্যামবর্ণের পুরুষ, মাথার একঝাঁক কালো ঘন চুল, মুখে চাপ দাড়ি, পরনে তার সাদা পাঞ্জাবি, গলায় ঝুলছে সবুজ রঙের স্কার্ফ। কিন্তু কেমন যেন অসুস্থ লাগে, আগে কখনো দেখিনি এনাকে। ঘরে প্রবেশ করার মাত্র আমাদের সিনিয়র ভাইয়েরা হাতছাড়া শুরু করলেন। দেখো কে এসেছেন। বাকি সবাই সেই দিকে অগ্রসর হলো। আমি নিজের জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবতে লাগলাম, কিরে বাবা, এত জনপ্রিয় কিসের জন্য? সব দৌড়ে যেয়ে হাত মিলাচ্ছে। হঠাৎ কারো হাতে ছোঁয়ায় কেঁপে উঠলাম। পিছনে ফিরে তাকাতে দেখি আমার এক সিনিয়র আপু আমার দিকে তাকিয়ে আছেন। তিনি চিকন কণ্ঠে বলে উঠলেন, কি চিত্রা, দাঁড়িয়ে আছো কেন? যাও ওখানে, সালাম দিয়ে আসো। আমি আপুর কথা শুনে কি বলবো বুঝতে পারছিলাম না। সিনিয়র মানুষ, ডাইরেক্ট না বলা যাবে না কোনোভাবে। আমি আমতা আমতা করে বললাম, আপু, আসলে আমি তো উনাকে চিনি না। মা? মানে কি হিসেবে সালাম দিব, মানে ওনার পরিচয়টা যদি? আপু আমার কথা শুনে অবাক চাহনিতে আমার দিকে তাকালেন। ওনার চেহারা দেখে মনে হচ্ছে আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি। উনি আমার হাতটা আচমকা ধরে আমাকে চাকিয়ে বলে উঠলেন, কি বলো কি এই সব? তুমি রাফায়েল শিকদারকে চেনো না? আমি বাচ্চাদের মতো মাথা নাড়াসূচক নাড়ায়। উনি আবার বলে শুরু করলেন, উনি ওনার ডিপার্টমেন্টে টপার ছিলেন, শুধু তাই নয়, গান থেকে শুরু করে আর্ট বলো সবকিছুতে নিখুঁত তিনি। আমাদের এই ক্লাবের সভাপতি ছিলেন তো। গত বছরই কিছু কারণে এই সভাপতিত্বে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন যখনই কোনো দরকার হবে উনাকে ডাকতে। উনি সব সময় আমাদের সাথে রয়েছেন। আপু দম নিলেন।
আমি সব শুনেছি আর সামনের ভিড়ের মাঝে স্পটলাইট নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখছি। আমি আবার বলা শুরু করলেন, রায়হান ভাইয়া ভীষণ ভালো মানুষ, সবার সমস্যায় পাশে থাকেন, ওনার সাথে থাকলে কোনো ভয় লাগে না। রায়হান ভাইয়াকে ভীষণ মিস করি আমরা। তোমরা তো জুনিয়র, তোমরা বুঝবে না, বলে সামনে চলে গেলেন আপু। আমি বুঝলাম কেন তাকে দেখে সবাই এইভাবে দৌড়ায় গেল। আমি কিছুক্ষণ নিজের অবস্থানে দাঁড়িয়ে রইলাম, তারপর আস্তে আস্তে সামনে সবার মধ্যে অগ্রসর হলাম। জুনিয়ররা এক সাইডে দাঁড়িয়ে আছে, আমিও সেখানে যেয়ে দাঁড়ালাম। সবাই কথা বলছে ওনার সাথে, আমি অপেক্ষা থাকলাম সালাম দেওয়ার। এমন গুণী মানুষ, তাকে সালাম না দিলে কি হয়? অবশেষে সিনিয়ররা তাকে জুনিয়রদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। আমি একদম কোনায় দাঁড়িয়ে আছি, সবাই তাকে সালাম দিচ্ছে, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। গম্ভীর হয়ে তাকিয়ে আছেন নিচের দিকে। আমার একটু খারাপ লাগলো। সবাই সালাম দিচ্ছে, তার প্রতি উত্তরে কিছু বললেও মাথাটা তো নাড়াতে পারে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমার পালা আসল। সিনিয়র ভাই উৎসাহিত কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললেন, আর এ হচ্ছে চিত্রা, দারুণ হাতের লেখা এবং ভীষণ সুন্দর আর্ট করে। আমি হাসি মুখে সালাম দিলাম। তিনি আমার দিকে তাকালেন। আমার হাসি এক মুহূর্তের জন্য উধাও হয়ে গেল। কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে, আমাকে উপর থেকে মাথা পর্যন্ত দেখে। আমার পাশ কাটিয়ে ভিতরে চলে গেলেন। আমি পিছনে ফিরে তার যাওয়ার দিকে তাকালাম। গটগট করে হেঁটে চলে গেল। আমি দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত করার চেষ্টা করলাম। নিজের মনে মনে বলতে লাগলাম, অদ্ভুত বেটকের লোক তো, বেজায় বেয়াদব তো। নিজেকে কিভাবে, হ্যাঁ, কোন জমিদারের পুত্র তিনি, যার কারণে এই হেন ভাব তার। এইরকম আরো শত শত গালি দিলাম লোকটাকে, আর মনে মনে চাইলাম এই লোকটার সাথে যেন আমার আর কোনোদিন দেখা না হয়। বেয়াদব লোক একটা। সবাই সন্ধ্যার একটা ছোট ব্রেক নিয়ে আবারও কাজে লেগে পড়লাম। আমি পোস্টারে সুন্দরভাবে লিখছি, এমন সময় একজন সিনিয়র আপু এসে আমার কাছে বসে হাঁপাতে হাঁপাতে বললেন, শোনো না চিত্রা, তোমাকে আমি একটা কাজ দিয়ে যাব 1 ঘন্টার জন্য, তুমি প্লিজ করে দিও। কি কাজ আপু? বেশি কিছু না, এই লিস্টে এখানে উপস্থিত সবার নাম লিখতে হবে। আমি করতাম, কিন্তু আমার বয়ফ্রেন্ড এসেছে, তার সাথে একটু মার্কেটে যেতে হবে, তার বোনের জন্য গিফট কিনতে হবে। ও হ্যাঁ, সেই জন্যই তোমাকে আমার এই কাজটা একটু করে দিতে হবে, না হলে সবাই মিলে আমাকে মারবে। কিন্তু আপু, আমার তো এই সব কাজও করতে হবে। আমতা আমতা করে বললাম, জানি, তুমি আমার কাজটা আগে করে রাখো, তারপর তোমার কাজটা করো। এমনিতেও এই কাজটা তেমন বড় না, শুধু নাম লিখতে হবে তো। কিন্তু প্লিজ করে দাও। এমনভাবে আপু বায়না ধরলেন, আর কিছু বলতে পারলাম না। তিনি সেই সুযোগে আমার হাতে কাগজ কলম ধরিয়ে উঠে দাঁড়ালেন, আমাকে একটা হাসি উপহার দিলেন। আমি প্রতি উত্তরে অনিচ্ছা সত্ত্বেও হাসলাম। তিনি চলে গেলেন। আমি কিছুক্ষণ মুখ ব্যাজ্জার করে বসে থাকলাম। কিছু পর নিজেকে বোঝালাম যে বসে থাকলে তো আর কাজ শেষ হবে না। কাজ যেহেতু নিয়েছ, এখন লেগে পড়ো। আমি উঠে পড়লাম। তারপর একে একে সবার নাম জিজ্ঞেস করে লিখতে শুরু করলাম। সবার নাম লিখতে লিখতে হঠাৎ এসে পড়লাম ওই লোকটির সামনে, যাকে কিনা আমি দেখতে চাই না। কথা বলছে সব সিনিয়রদের সাথে। এখন কি ইনার কাছে যে নাম জিজ্ঞেস করতে হবে? উফ, আপু যেন নামটা কি বলেছিল, খেয়াল করেনি। আর কোনো উপায় না পেয়ে এগিয়ে গেলাম লোকটির দিকে। ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করার ছিল। লোকটি আমার দিকে আর চোখে তাকালো। আমি একগাল এসে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করলাম। ভালোভাবেই তো বলেছি, এতে এইভাবে তাকানোর কি আছে শুনি?
উনি কিছু বলছে না দেখে আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া, আপনার নামটা কি? তিনি আমার দিকে চোখ ছোট ছোট করে তাকালেন। আমি গলা খাদে নামিয়ে বললাম, আসলে ভাইয়া, সবার নাম লিখতে হচ্ছে, তাই যদি নামটা একটি বলেন ভালো হয়। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলেন, রাফায়েল শিকদার। আচ্ছা ভাই, ধন্যবাদ। তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন। আমি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে মনে মনে দুনিয়ার বিকট শব্দে কয়েকটা কথা শুনিয়ে দিয়ে লিস্টে ওনার নাম লিখবো এমন সময় পিছন থেকে আমার এক বান্ধবীর ডাকে পিছনে ফিরে তাকালাম। তোকে সিনথিয়া আপু ডাকছে, কাজ শেষ হলে তোকে যেতে বলেছে, বলে সে তাড়াহুড়ো করে চলে গেল। আমি মাথা নাড়িয়ে লিস্টের দিকে তাকালাম। কি যেন লিখেছিলাম? নিজের মনে মনে বিড়বিড় করে বললাম, হায় হায়, নাম ভুলে গিয়েছি। কি শিকদার জানো? আমি আবারও কাতর চাহনি করে তার দিকে তাকালাম। তিনি ফোন দেখছেন। আমি আমতা আমতা করে বললাম, ভাইয়া। তিনি আমার দিকে ভ্রু জোড়া উঁচু করে তাকালেন। কি চাই? কাঠ কণ্ঠে প্রশ্ন করলেন। আমি বললাম, আপনার নামটা আবার একটু বলবেন? ভুলে গিয়েছি। তিনি দাঁতে দাঁত রেখে আমার দিকে তাকালেন, তারপর বললেন, তুমি কি আমার সাথে মজা নাকি তোমাকে ইগনোর করেছি বলে আমার নাম ভুলে যাওয়ার অভিনয় করে আমাকে জ্বালাছ? এবার আমি সোজা হয়ে দাঁড়ালাম। তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দিলাম, মোটেও না ভাইয়া। আসলে আপনার নামটা এতই বড় ও আনকমন যে আমার এত সাদামাটা মস্তিষ্ক মনে রাখতে পারে না। তিনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আমার মতো বলে যাচ্ছি, আপনি যদি আবারও একটু কষ্ট করে নিজের বিখ্যাত নামটা বলেন তাহলে আমি অনেক 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 বেশি উপকৃত হতাম। এই লাস্টবার বলবো, ছোট করে বললেন। আমিও সাথে সাথে মাথা নাড়ালাম। তিনি বললেন, রাফায়েল শিকদার। আমি এইবার সাথে সাথে নামটি টুকে নিলাম। নাম লেখা শেষ করে বললাম, এত বড় নাম কে রাখে? আমি মনে রাখার জন্য আপনাকে রাইফ বলে ডাকব। বলে আমি তার দিকে তাকালাম। তিনি আমার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি আর কিছু না বলে একগাল হেসে নিজের জায়গার প্রস্থান করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ পিছন থেকে কিছুটা চেনা কণ্ঠ একটি ডাক আসল, এই যে। আমি পিছনে ফিরে তাকাতেই দেখি রাইফ আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু দ্বিধায় পড়ে আশেপাশে তাকালাম। তিনি আবার বলে উঠলেন, তুমি? তোমাকে বলছি। আমি বললাম, হ্যাঁ ভাইয়া বলুন। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার নামটা যেন কি? আমি একগাল হেসে বললাম, আমি চিত্রা। তিনি আস্তে করে বলে উঠলেন, চিত্রা ফুল। আজ অনুষ্ঠান, তাই সকাল থেকে ক্যাম্পাসে এসে হাজির হতে হয়েছে। আজ ভার্সিটিতে ওঠার পর এই প্রথম শাড়ি পরেছি, নীল পাড়ে সাদা শাড়ি। আমার মায়ের, অনেক যত্ন করে ছিনিয়ে এনেছি মায়ের কাছ থেকে, আজ সেটাই পরেছি। চুল আর খোলায় রেখেছি, হালকা করে চোখে কাজল পরেছি, কানে ছোট ছোট সিলভার কালারের দুল পরেছি, সাথে 1.5 ইঞ্চির কালো ফ্ল্যাট হিলার হ্যান্ডব্যাগ। অবশ্য বয়ফ্রেন্ড থাকলে আজ আর মোবাইল আর টাকার জন্য ব্যাগ আনতে হতো না। ভার্সিটিতে ছাত্রছাত্রী সহ বাইরের লোকও ভরা। আজ অনুষ্ঠানের বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরেছে এবং ছেলেরা তাদের নির্ধারিত পোশাক পাঞ্জাবি এবং চুড়িদার পরেছে। কেউ কেউ আবার শার্টও পরেছে। আমি ঘুরতে ঘুরতে আমাদের ক্লাবের ওখানে যেয়ে উপস্থিত হলাম। সবাই দল বেঁধে গল্প করছে। আজ মিছিল বেরোবে, হয়তো তার জন্যই প্ল্যানিং করছে। আমি ভিতরে এসে আশেপাশে তাকাতেই রাইফকে দেখতে পেলাম। কালো রঙের পাঞ্জাবি এবং সাদা কালারের পায়জামা পরিহিত, গলায় ঝুলছে কালো রঙের একটা স্কার্ফ। আমি তাকিয়ে আছি এমন সময় তিনিও আমার দিকে তাকালেন। আমি সঙ্গে সঙ্গে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। কি একটা অবস্থা!
এমনভাবে তাকিয়ে থাকতে দেখে হয়তো ভাবছে, কি বেহায়া মেয়ে বাবা, এমনিতেও ভাবে পা মাটিতে পড়ে না। আমি অন্য কোথাও সরে আসবো ভাবছি, এই মেয়ে। হঠাৎ পিছন থেকে ডাক আসতে আমি পিছনে ফিরে তাকালাম। রাইফ আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজের দিকে ইশারা করে বললাম, আমি। তিনি মাথা নাড়ালেন। তারপর কিছু না বলে আমার দিকে এগিয়ে আসলেন। আমি তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলাম। তিনি প্রশ্ন করলেন, তোমার নামটা যেন কি বলেছিলে? আমি ওনার কথা শুনে মুখ ফুলিয়ে বললাম, কেন আগের দিনই তো বললাম, মনে নেই? তিনি হেসে উত্তর দিলেন, আসলে তোমার নামটা মনে রাখার মতো না তো, তাই আমার মস্তিষ্ক ঠিক ধারণ করতে পারেনি। তুমি যদি আরেকবার বলতে তাহলে ভালো হতো। কথা দিচ্ছি এইবার আর ভুলব না, বলে বাঁকা হাসলেন। বুঝলাম আগের দিনের কথার প্রতিশোধ তুলল। আমি হাসার চেষ্টা করে বললাম, কেন? আমার নাম জেনে কি উদ্ধার হবে শুনি? আমি কি আপনার মতো মানুষের নাম না জানলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। নিজেকে কিভাবে? হ্যাঁ, মনে মনে দুইখানা চড় বসিয়ে দিলাম মুখে। সামনাসামনি তো আর করা যাবে না। তিনি আমার দিকে হালকা ঝুঁকে এসে বললেন, না, মহাভারত অশুদ্ধ হবে না, কিন্তু আমার মস্তিষ্ক অসন্তুষ্ট হয়ে যাবে। আমি তো আর কারো মতো নাম ভুলি না। তোমার ভুললে মস্তিষ্ক কষ্ট পাবে, তাই বলবে? জোরে শ্বাস ছেড়ে তার দিকে তাকালাম। চোখে দুষ্টুমি খেলা করছে, ঠোঁটের কোণে লেগে রয়েছে হাসি রেশ। আমি চোখ পাকিয়ে বললাম, আমার নাম চিত্রা। জোর লাগিয়ে নামটা বললাম। তিনি সোজা হয়ে দাঁড়ালেন। মাথা নাড়িয়ে এইবার বুঝতে পেরেছে এমন ভান করল। তিনি আমাকে একবার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল। তারপর বললেন, শাড়ি পরেছ? উষ্টা খেয়ে ভিড়ের মধ্যে পড়ে গেলে কি হবে? রাইফের কথা শুনে মাথা উঁচু করে তার দিকে তাকালাম। তিনি ভ্রু উঁচু করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কামড়ে হাত দিয়ে বললাম, আমি কি বাচ্চা যে উষ্টা খেয়ে পড়ব? ভরসা নেই। সঙ্গে সঙ্গে বলল রাইফ। আমি চোখ বড় বড় করে তাকাতেই অন্যদিকে তাকালো। আমি ব্যঙ্গ করে বললাম, বাচ্চা হবেন আপনি? বলে ওখান থেকে চলে আসলাম। বাইরে এসে দুইবার মুখ বাঁকিয়ে বললাম, গাধা নাম্বার 1। মিছিলে এসে যোগ দিয়েছি। আমি দ্বিতীয় লাইনে দাঁড়িয়েছি, মানে জায়গা পেয়েছি। আমার সামনে এমন সবার সামনে রয়েছে সিনিয়ররা, ক্লাবের মাথারা। আমার সোজাসুজি বরাবর রয়েছে রাইফ। সে ইতিমধ্যে একবার পিছনে ফিরে আমার দিকে তাকিয়েছে। আমি চোখ ছোট ছোট করে তাকালাম। তিনি তাই দেখে মুচকি হেসে সামনে তাকালেন। মিছিল শুরু হয়েছে। সবাই তালে তাল মিলিয়ে হাঁটছে। আমরা সবাই হাত ধরে রেখেছি যাতে কেউ পিছিয়ে না পড়ে। রাইফ বেশ কয়েকবার পিছনে আমার দিকেও গলা উঁচু করে পিছনের লাইনগুলো দেখল। ভাবখানা এমন, তিনি না দেখলে লাইনগুলো ঠিক থাকবে না। আস্তে আস্তে গতি বাড়ছে। সামনে সবাই বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা তার পুনরাবৃত্তি করছি। হঠাৎ আমার পায়ে কিছুর সাথে ধাক্কা কারণে আমি দাঁড়িয়ে গেলাম। মিছিলে হাঁটার জোর বেড়ে যাওয়ার কারণে সবাই ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখলাম রাস্তার মাঝে ইট রেখে দেওয়া। বৃদ্ধা আঙ্গুলে জোরে লেগেছে। আমি কিছু না ভেবে আস্তে করে হাঁটতে শুরু করলাম। বেশ পিছিয়ে পড়েছি। বৃদ্ধা আঙ্গুলে ভর দিয়ে হাঁটতে পারছি না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। কষ্টও হচ্ছে। কোনোরকমভাবে হাঁটছি, এমন সময় নিজের বাহুতে কারো স্পর্শ পেতেই চমকে পাশে তাকালাম। রাইফ আমার দিকে তাকিয়ে আছে। কপালে ভাঁজ। স্লোগান হওয়ায় কথা জোরে বলতে হচ্ছে। সে চিৎকার করে বলল, এত পিছনে কি করছো? আমি হকচকিয়ে গেলাম, তারপর বললাম, আসলে পায়ে গুঁতো লেগেছে।
তাই পিছিয়ে গিয়েছি। দুজনই সমান তালে হাঁটছি। আমার পায়ে লেগেছে ব্যাপারটা বুঝতে পেরে সেও আস্তে হাঁটছে। এখনো রাইফ আমার হাত ছাড়িনি। আমি কিছুটা ইতস্তত বোধ করে বললাম, আমার হাতটা। সে হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে বিদ্যুৎ বেগে হাত ছেড়ে দিল। তারপর বলল, বলেছিলে মুষড়ে খাবা। সম্পূর্ণ কথাটা ঠিক না হলেও আংশিক তো ঠিক হয়েছে, খোঁচা মেরে বলল রাইফ। আমি তার কথার ইঙ্গিত বুঝতে পেরে বললাম, আপনি কি সামনে থেকে এখানে এসেছেন আমাকে খোঁচা মারার জন্য? খোঁচা মারা বোঝ বুঝি? আর তোমার জন্য আসতে যাব কেন? এত বড় একটা মিছিল, সেখানে বিশৃঙ্খলা হলে সেটা আমার দেখা দায়িত্ব। আমি শুধু তাই করছিলাম। তখন তোমাকে দেখলাম, তাই ভদ্রতার খাতিরে এসে জিজ্ঞেস করলাম, এই আর কি? সামনে তাকিয়ে বলল রাইফ। আমি হাত জোড়া বুকের কাছে ভাঁজ করে বললাম, হয়েছে জিজ্ঞেস করা? তাহলে যান সামনে। আপনাকে না দেখলে তো আবার বিশ্বযুদ্ধ হয়ে যাবে। তা তো হবে, কিন্তু এই ভিড় ঠেলে সামনে যেতে চাইলে মানুষ আমাকে পেটাতে শুরু করবে, বলল রাইফ। আমি রাগে জোরে নিঃশ্বাস নিয়ে বললাম, তাহলে চুপ করে। আহ! কথা আর শেষ করতে পারলাম না। পায়ে হঠাৎ ভীষণ যন্ত্রণা করে উঠল। রাইফ আমার দিকে তাকিয়ে আমার হাত ধরে দাঁড় করিয়ে মিছিলের থেকে বাইরে নিয়ে এসে ফুটপাতে দাঁড় করালো। সবকিছু এত তাড়াতাড়ি হলো যে আমি কিছু বলতে পারলাম না। অবাক হয়ে শুধু দেখে গেলাম। রাইফ আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বলে কোথায় যেন হাওয়া হয়ে গেল। আমি পায়ের দিকে তাকিয়ে বুঝলাম, বৃদ্ধা আঙ্গুলের নখ উঠে এসে রক্ত বেরোচ্ছে। এই জন্যই এত যন্ত্রণা করছে। আমি কি করব ভাবছি, এমন সময় সামনে রাইফ একটা পানির বোতল নিয়ে এসে দাঁড়িয়েছে। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। সে কিছু না বলে পানির বোতলের মুখ খুলে আমার পায়ে পানি ঢালতে লাগল। রাইফ কি করার চেষ্টা করছে বুঝতে পারলাম না। আমি হন্তদন্ত হয়ে বললাম, কি করছেন? চুপ! তোমার কাছে কি ব্লেড আছে? পায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল রাইফ। আমি কিছু না বলে আমার হ্যান্ডব্যাগে চিরুনি তল্লাশি করলাম। আমার জানা মতে থাকার কথা। একটু খুঁজতে পেয়ে গেলাম। নিজের সেলফ ডিফেন্সের জন্য সবকিছু হাতিয়ারই আমার ব্যাগে প্রস্তুত আছে, যেমন লঙ্কা পাউডার থেকে শুরু করে মূল সব। ব্লেডও তার মধ্যে একটা। আমি খুঁজে তার দিকে তাকিয়ে বললাম, আছে। সে দৃঢ় কণ্ঠে বলল, দাও। আমি অবাক হয়ে বললাম, দাও মানে? কি করবেন ব্লেড দিয়ে? তিনি আমার দিকে তাকালেন, তারপর চোখ ছোট ছোট করে বলল, তোমার আঙুল কাটব। হয়েছে, এবার দাও। কি করব তা নিজে চোখেই দেখে নে, বলেই আমার হাত থেকে ব্লেডটি নিয়ে আঙ্গুলের যতটুকু নখ উঠে এসেছে সেইটুকু কেটে দিল। কাটার আগে আমাকে বলে নিল, ব্যথা লাগলে নড়াচড়া করবা না। আমি ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। ব্যথা হালকা লাগতে আমি তার কাঁধের বাম সাইডে নিজের নখ বসিয়ে দিলাম। সে বিন্দু মাত্র নড়ল না। আমি চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকালাম। রাইফ জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। সে আগেই ফার্মেসি থেকে ব্যান্ডেজ আর ওষুধ কিনে এনেছিল। তার কাজ সম্পূর্ণ হতেই সে আমার দিকে মুখ তুলে তাকালো। আমি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে তাকালাম। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। হঠাৎ উপলব্ধি করতে পারলাম, আমি তার কাঁধে নখ বসিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে এক পা পিছনে সরে আসলাম। রাইফ স্বাভাবিকভাবেই উঠে দাঁড়ালো। আমি মুখ নিচু করে কাঁপা কণ্ঠে বললাম, সরি। আমি আসলে, মানে। বাকি কথাটুকু আর বলতে পারলাম না। রাইফ আমার ওষ্ঠে নিজের তর্জনী রেখে আমাকে চুপ হতে বলল। আমি কাতর দৃষ্টিতে চেয়ে আছি তার দিকে। সে আমার এমন চাহনি দেখে হালকা হেসে বলল, চলো। এখনো আর মিছিলে যোগ দেওয়া যাবে না। রিক্সা করে ঘুরে আসি। কিন্তু কোথায় যাব?
যেখানে দু চোখ যায়, বলে রিক্সা দাঁড় করাতে লাগলো। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার দৃষ্টি ঘুরে ফিরে রাইফের কাঁধের উপর যাচ্ছে, আর বারবার শিউরে উঠেছিলাম। রাইফ পিছনে ফিরে আমার পানে চাইতে বুঝতে পারল ব্যাপারটা। সে আমার দিকে মাথা নিচু করে বলল, ওইটুকুতে আমার কিছু হয় না, এর থেকেও বেশি ব্যথা আমি সহ্য করেছি, কষ্ট পেও না। কিন্তু চুপ, উঠো রিকশায়, বলেই রিকশার দিকে ইশারা করে বলল রাইফ। আমি আর কিছু না বলে রিকশায় উঠলাম। রিকশায় আমি আমার ডান সাইডে বসতেই রাইফ বলে উঠল, বাম সাইডে বসো। আমি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালাম, তারপর বললাম, কেন? বসো, পরে বলছি। আমি আবার কিছু না বলে পাশে সরে বসলাম। রাইফ রাস্তার সাইডে এসে আমার পাশে বসল। রিকশা চলা শুরু করলো নিজের গতিতে। আজ রাস্তা কেমন যেন ফাঁকা, তেমন কোন যানবাহন নেই। নিস্তব্ধ রাস্তায় হুহু করে চলছে রিকশা, সঙ্গী বলতে ঠান্ডা বাতাস। পুরো পরিবেশ মনোরম রূপে ধরা দিচ্ছে আমার কাছে। কোলাহল মুক্ত নির্জন রাস্তা দিয়ে রিকশায় বসে শহর ভ্রমণের অদ্ভুত যে ইচ্ছা, সেটা হয়তো আর পূর্ণ হচ্ছে। আমি একবার আর চোখে আমার পাশে বসে থাকা রাইফের দিকে তাকালাম। রাইফের কুকরা ঘন কালো চুলগুলো উড়ছে নিজের তালে, আর রাইফের হাত সেই চুল উড়তে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কে শুনে কার কথা? আমি হাসলাম, তারপর এক মুহূর্তের জন্য আমার সব চিন্তা ভাবনা লোপ পেয়ে গেল। আমার মন মস্তিষ্কে শুধু একটা নাম বারবার পুনরাবৃত্তি হচ্ছে, রাইফ, রাইফ, রাইফ। আমি কেঁপে উঠলাম। কেমন একটা অনুভূতি হলো, যা আমি আগে কখনো ফিল করিনি। আমার চোখে পানি চলে আসলো। আমি সেই চোখে রাইফের দিকে চেয়ে রইলাম। সারাদিন রিক্সা নিয়ে ঘুরেছি আমরা, কোনো জায়গা থামবো বুঝতে পারিনি, তাই সারা পথ রিক্সায় ঘুরেছি। এখন সন্ধ্যা, এসে বসেছি শহীদ মিনারে। আমার পাশে বসেছে রাইফ। এখান থেকে ওখান করে পায়ে আঘাত পেয়ে যেন আজকের দিনটা অন্যরকম। ক্লান্তির বিন্দু মাত্র রেশ নাই। আসার সময় রাইফ আমাকে একটা হাওয়ায় মিঠাই কিনে দিয়েছে। কিভাবে বুঝলো আমার চেহারা দেখে সেটাই জানতে চাইলে রাইফ বলে, আমি অন্তর্যামী, মানুষের চেহারা দেখেই বলতে পারি। রাইফ কথাগুলো এমন ভান করে বলল যে আমি না হেসে থাকতে পারলাম না। দুপুরে একটা ছোট রেস্তোরাঁয় যেয়ে পরোটা আর ডিম ভাজি খেয়েছি। তারপর আবারও বেরিয়ে পড়েছিলাম অজানা পথে। কোথায় যেয়ে থামবো জানতাম না। এরই মধ্যে রাইফের মোবাইলে বেশ কয়েকবার ফোন এসেছে, কিন্তু রাইফ ফোন তুলেনি। ফোন না তোলার কারণ জিজ্ঞাসা করতে রাইফ বলে, একজনের সাথে আছি এখন। তাহলে তাকেই আমার সম্পূর্ণ সময় দেওয়া উচিত, আর আমি ওখান থেকে এসেছি একটু মাইন্ড ফ্রেশ করতে। এখন যদি ফোন ধরি তাহলে মাইন্ড ফ্রেশ তো দূরের কথা, সারা শরীর গরম হয়ে উঠবে, তাই জাস্ট ইগনোর, বলেই অন্য প্রসঙ্গে চলে গেল রাইফ। আমিও আর কিছু জিজ্ঞেস করলাম না। দরকার কি অন্যের ব্যক্তিগত মামলায় জড়ানো? রাইফের সাথে আজকের এই দিন যে এমন যেতে পারে জানতাম না। ভীষণই রুড ভাবা এই রাশভারী ছেলেটিও যে এত সরলভাবে মানুষের সাথে মিশে যেতে পারে জানা ছিল না। অবশ্যই আমি চোখ বন্ধ করে বলতে পারি আজকের এই দিন আমার জীবনে অন্যতম দিন। আমি বা রাইফ কেউই কোনো কথা বলছি না। আসলে কি কথা বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। রাইফের সাথেও হয়তো এই একই ব্যাপার হচ্ছে হয়তো। কিন্তু অনেকক্ষণ ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি খুব ভালো করে। রাইফ কিছু একটা বলার জন্য উৎকণ্ঠায় ফেটে পড়ছে, কিন্তু নিজের চাপা স্বভাবের কারণে বলে উঠতে পারছে না। আমার চোখে চোখও রাখছে না। আমি আর সহ্য করতে না পেরে নিজেই জিজ্ঞেস করে বসলাম, কি হয়েছে আপনার? সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, আমার আবার কি হয়েছে? মিথ্যা বলার চেষ্টা করবেন না বিন্দুমাত্র। আমি বুঝতে পারছি আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, কিন্তু বলে উঠতে পারছেন। বলুন তো কি বলবেন? বলেই বাচ্চাদের মতো করে চোখ পিটপিট করে তাকালাম তার দিকে। রাইফ একবার ঢোক গিলল, তারপর আশেপাশের পাশে তাকিয়ে নিজের পাঞ্জাবির হাতা গুটিয়ে কুনি পর্যন্ত এনে বড় করে দম নিয়ে আমার চোখের দিকে তাকালো। আমার মনের মধ্যে কেমন করে উঠল।
অদ্ভুত সেই দৃষ্টিতে কিছু একটা আছে যা আমাকে অস্তিত্বে ফেলে দিচ্ছে। রাইফ একইভাবে তাকিয়ে নিজের গলার স্বর একদম আস্তে করে বলল, আমি জানি না তুমি এই কথাগুলোকে কেমন করে নিবে, কিন্তু আমি আর পারছি না। সত্যি আমি আর পারছি না। মানে মানে তুমি কি আমার নেশা হতে চাও? আমার চোখগুলো বড় হয়ে উঠল। আমি কিছু বলার আগেই রাইফ আবারও বলে উঠল, আমি তোমাকে সত্যি নিজের নেশা বানাতে চাই চিত্রা, যাকে না দেখলে আমার দিন শুরু হবে না, যাকে পাশে না পেলে ঘুমাতে পারবো না। এমন নেশা করতে চাই তোমাকে আমি। তুমি কি আমার নিকোটিন হবে? আমি কি বলবো? আমি যেন অন্য জগতে প্রবেশ করে ফেলেছি। এ আবার কেমন প্রপোজ রে বাবা? এমনভাবে কেউ প্রপোজ করে নাকি? এইবার আমি তো গিললাম। কারো জীবনের নিকোটিন আমি? আমার সারা শরীর স্তব্ধ হয়ে পড়ল পর মুহূর্তেই। রাইফ আগের মতোই আমার দিকে চেয়ে আছে, নেত্র তার অবিচল। আমি বোধশক্তি হারিয়ে পেরেছি। রাইফের মতো ছেলে আমাকে পছন্দ করবে, আমি চেয়েও তা মানতে পারছি না। রাইফ হয়তো আমার মুখের ভঙ্গি দেখে বুঝতে পেরেছে আমার অন্তরের কথা। সে হেসে আমার দিকে কিছুটা ঝুঁকে বলল, কোনো তাড়া নেই চিত্রা, টেক ইউর টাইম। আমি তোমাকে কোনো জোর করব না, ভেবে চিন্তে উত্তর দিও। আমি যেন কোনো কথাতে স্থির হতে পারছিলাম না। আমি নড়েচড়ে উঠলাম। রাইফ সোজা হয়ে বসল। আমি আশেপাশে তাকিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে রাইফের চোখে চোখ রেখে বললাম, আমার ভাবার জন্য কোনো সময়ের প্রয়োজন নেই। রাইফ আচমকা আমার এমন কথা শুনে কিছুটা বিব্রত হলো। সে হাসার চেষ্টা করে বলল, তাহলে কি তুমি এক্ষুনি উত্তরটা দিবে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। রাইফ আমার উৎকণ্ঠায় চেয়ে রইল আমার উত্তর জানার জন্য। আমি বলল, আমি আপনার নিকোটিন হতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আপনাকে কোনো রকম মিথ্যা আশা দিতে চাই না, আমাকে মাফ করুন। বলেই উঠে দাঁড়ালাম। রাইফ আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সে আমার কোনো কথায় বিশ্বাস করতে পারছে না, তা তার চোখের চাহনিতে স্পষ্ট। আমি সেই দিকে একবার চেয়ে মুখ ঘুরিয়ে নিলাম। কি দরকার মায়ে জড়ানোর? আমি আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে সিঁড়ি দিয়ে নামতে যাব, পিছন থেকে রাইফ আমার হাত ধরে বসে। আমি এক মুহূর্তের জন্য কেঁপে উঠলাম। এই প্রথম রাইফ আমাকে এমনভাবে ছুঁয়েছে। আমি পিছনে না ফিরে কাঠকণ্ঠে বললাম, হাতটা ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। পিছন থেকে কোনো সাড়া আসল না। সন্ধ্যার সোনালি আভা সরে গিয়েছে অনেক আগেই। এখন সময় অন্ধকারের রাজত্বের। সেখানে আলো বলতে শুধু ল্যাম্পপোস্টের আলো। আমি হাত ছাড়ানোর প্রবল চেষ্টা করলাম, কিন্তু রাইফ এমনভাবে আমার হাত ধরেছে যে আমি চেয়ে ছাড়াতে পারছি না হাত। আমি পিছনে ফিরে রাইফের দিকে চাইলাম। রাইফ আমার হাত ধরে নিজের পায়ের মাঝে মুখ গুজে বসে আছে। ওর সারা শরীর কম্পিত হচ্ছে। আমিও বসে রাইফের চুলে হাত বুলিয়ে দিয়ে ভেজা কণ্ঠে বললাম, আমাকে ক্ষমা করুন। আমি এতটা নিষ্ঠুর হতে চাইনি, কিন্তু বাকি কথাটুকু আর বলতে পারলাম না। আমার গলা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, কথাগুলো সব এলোমেলো হয়ে দাঁড়াচ্ছে। রাইফ মুখ তুলে তাকিয়েছে, অশ্রুনয়ন। অনেক কিছু বলে দিতে চাচ্ছে। সে অনেক কষ্টে নিজের কান্না আটকিয়ে বলল, আরেকবারের জন্য ভাবলে হয় না? আমার চোখেও যেন এক মুহূর্তে জল এসে জমা হলো। আমি পারলাম না রাইফের মতো নিজেকে আটকিয়ে রাখতে। আমি অনেক কষ্টে মাথা নাড়িয়ে চোখ বুজে নিলাম। রাইফ আমার হাতটা নিজের বুকের কাছে আঁকড়ে ধরে কাঁদতে থাকে। দুইজনে এক বিষাক্ত জগতে পা দিয়েছি। বাড়ি চলে এসেছে প্রায় 3 ঘন্টা হয়ে গিয়েছে। এক প্রকার জোর করেই হাত ছাড়িয়ে এসেছি। নিজের জন্য এমনভাবে কাউকে কাঁদতে আগে কখনো দেখেনি। তার যতটা না কষ্ট হচ্ছিল তার থেকে দ্বিগুণ কষ্ট আমার হচ্ছে, কিন্তু তা ঠিক বুঝাতে পারছি না। রাইফকে ছেড়ে আসার সময় শুধু বলেছি, দেখ, তুমি আমার থেকেও ভালো কাউকে পাবে, ভালো থেকো।
আমি প্রতিনিয়ত সেই দোয়ায় আমল করে যাচ্ছি আল্লাহর কাছে। আমি বালিশে মুখ গুজে পড়ে রয়েছি বিছানায়। অসহ্য যন্ত্রণা হচ্ছে। মাথার উপর কেউ 10 কেজির ভর চাপিয়ে গিয়েছে এমন বোধ হচ্ছে। গলা ছেড়ে কাঁদতেও পারছি না। বাকি রুমমেটদের সমস্যা হবে। চোখ বুজে ঘুমের অপেক্ষা করছি, কিন্তু ঘুম যেন আজ নাছোড়বান্দা আসবে না মানে আসবে না। আমি অনেক কষ্টে মুখ তুলে পাশে থেকে ফোন হাতে নিলাম। ফোনের স্ক্রিন অন করতেই আমার ভ্রুজোড়া কুঁচকে এলো। অহনা আপুর 20টা মিস কল। ফোন সাইলেন্টে করা ছিল। ভাইব্রেশনও বন্ধ করে রেখেছিলাম, তাই টের পাইনি। হঠাৎ আমাকে এতগুলো কল করার কারণ কি? আমি উঠে বসলাম। সারা রুম অন্ধকারে আচ্ছন্ন। লাইট বলতে শুরু আমার ফোনের স্ক্রিনের আলো। ঘড়িতে বাজে এখন 0125। কোনো বিপদ হলো আপুর? আমি এইসব কথা ভাবেছি, আবারও আমার ফোনের স্ক্রিনে অহনা আপু বলে সেভ করা নাম্বারটা ভেসে উঠল। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে কল রিসিভ করলাম। কলের অপর প্রান্ত থেকে কাপা কণ্ঠে কিছু কথা ভেসে আসল। চিত্রা, কই তুমি? কতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরো না কেন? আপু থামলেন। আমি বুঝতে পারলাম বিগতি কিছু একটা হয়েছে। আমি অহনা আপুর কথার উত্তর দিতে যাব, আপু আবারও বলে উঠল, চিত্রা তুমি আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি পিজিতে আসার জন্য বেরিয়ে পড়ো। আমি অবাক হয়ে গেলাম। কার অ্যাক্সিডেন্ট হলো? আমি এইবার তাড়াতাড়ি বলে উঠলাম, আপু কার কি হয়েছে একটু বলবে? রাফায়েল ভাই ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, তাকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। অসুস্থের মধ্যে সে শুধু তোমার নাম নিচ্ছিল। রাফায়েল নামটা কানে আসতেই আমার শরীরে শিহরণ বয়ে গেল। আমার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বললাম, কখন হলো এইসব? প্রায় 1.5 ঘন্টা। আপু সংক্ষেপে উত্তর দিলেন। আমার চোখ দিয়ে অজান্তেই এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। অপর প্রান্ত থেকে আপু বললেন, চিত্রা তুমি প্লিজ আসার চেষ্টা করো। জানি অনেক রাত হয়েছে, কিন্তু ভাইয়ের জ্ঞান ফিরলেই তোমাকে খুঁজবে, তোমাকে দেখতে না পেরে যদি। আপু থেমে গেলেন। আমি আপুকে থামিয়ে দিলাম। আর কিছু বললাম দরকার নেই। আপু অপর প্রান্ত থেকে ফোন কেটে দিলেন। আমি কিছুক্ষণ বরফের মতো বসে রইলাম। কি করব এখন আমি? অনেক কষ্টে আমার রুমে সিনিয়র আপুর সাহায্যে হোস্টেল থেকে বের হয়েছি। সঙ্গে আপুকে নিয়েছি। এত রাতে বেরোনো মোটেও সেফ নয়। জানি ঢাকা শহর কখনো ঘুমোয় না, কিন্তু তারপরও। আপু সব ঘটনা বলতেই আপু আমার সাথে আসতে রাজি হলেন। আমার এখন যেকোনো ভাবে হসপিটালে পৌঁছাতে হবে। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর আমরা একটা সিএনজি পেয়েছি। আমরা সময় নষ্ট না করে সিএনজিতে উঠে বসলাম। সিএনজি চালককে বললাম, মামা তাড়াতাড়ি চালান, আমার খুব ইমার্জেন্সি। মামাও আমার অবস্থা বুঝে তাড়াতাড়ি গাড়ি চালানোর। রাতের রাস্তা বলে রাস্তা ফাঁকা ছিল। তা না হলে ঢাকা শহরে ফাঁকা রাস্তা পাওয়া ভীষণ কঠিন। হোস্টেল থেকে পিজিতে আসতে সব মিলে 2 ঘন্টা লেগে গেল। আমি সিএনজি থেকে নেমেই সোজা ইমার্জেন্সি ওয়ার্ডে দৌড়ে গেলাম। পিছনে পিছনে আপু। আগেও কিছু কারণ বশত আসার জন্য ইমার্জেন্সি ওয়ার্ড খুঁজে পেতে অসুবিধা হলো না। আমি ওয়ার্ডের সামনে এসে দাঁড়াতেই দেখি অহনা আপু আর কয়েকজন সিনিয়ররা দাঁড়িয়ে আছে। অহনা আপু আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসে। আমি হাঁপাতে হাঁপাতে তাকে জিজ্ঞেস করি, কি অবস্থা এখন? আপু কিছুক্ষণ চুপ থেকে আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলে, ডাক্তার বলেছে জ্ঞান না ফেরার পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আমার স্থির হয়ে গেলাম। কিছু বলা যাচ্ছে না মানে? আমি আপুকে বললাম, একবার দেখা যায় কি? আপু না সূচক মাথা নাড়ালেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, অক্সিজেন দেওয়া আছে। আমরা দেখতে চেয়েছিলাম, ডাক্তার নিষেধ করেছে। ভোর 4:30। ইমার্জেন্সির সামনে বসে আছি। ভীষণ টেনশন হচ্ছে। রাইফ এমনভাবে অসুস্থ হয়ে পড়বে কখনো ভাবতে পারিনি। ও এতটা সিরিয়ার আমাকে নিয়ে।
আমার বুক থরথর কাঁপছে এখনো। কখনো যে ওর জ্ঞান ফিরবে। হসপিটালে আমি অহনা আপু সহ আরো কয়েকজন সিনিয়র রয়েছে। আমার সাথে আসা সিনিয়র আপু চলে গিয়েছেন। অহনা আপু মাঝখানে কয়েকবার আমার কাছে জিজ্ঞেস করেছে, রাইফ আর আমার মধ্যে কিসের সম্পর্ক। আমি কোনো উত্তর দিতে পারিনি। কোনোভাবে অহনা আপুর কথা এড়িয়ে গিয়েছি, কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি অহনা আপু এখনো উসফুস করছে এই বিষয়ে জানার জন্য। এইসব নিয়ে ভাবছি। এমন সময় ডাক্তার সাহেব রাইফের ওয়ার্ডের থেকে বেরিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। তাকে দাঁড়াতে দেখে আমি অহনা আপু উঠে দাঁড়ালাম। ওইদিকে যারা ছিল তারা চলে আসলো। ডাক্তার সাহেব গম্ভীর কণ্ঠে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে কিন্তু অবস্থা ভালো না। পেশেন্টের কিডনিতে সমস্যা আছে। ডাক্তারের কথা কানে আসতেই আমার চোখ বড় হয়ে গেল। কিছুক্ষণের জন্য মনে হলো আমার শরীর থেকে আত্মা বেরিয়ে গিয়েছে। নিজেকে যথাযথ সামলিয়ে ঢোক গিলে বলল, তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন এত চিন্তার কিছু নেই। সমস্যা আছে কিন্তু তা ঠিকঠাক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে ফেলা যাবে, কিন্তু যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে পেশেন্টের প্রতি। ডাক্তার সাহেব থামলেন। আমাদের সবার দিকে চোখ বুলিয়ে বলল, আপনাদের মধ্যে পেশেন্টের বাড়ির লোককে? আমরা কেউই উনার বাড়ির লোক না। আমরা উনার ফ্রেন্ড, বলল অহনা আপু। ডাক্তার সাহেব মাথা নাড়িয়ে বলল, বুঝলাম। আচ্ছা, উনার ফ্যামিলিকে জানানোর ব্যবস্থা করেন। উনার এখন উনার পরিবারের সাথে থাকা বেশি ভালো হবে। যত্ন নেওয়ার বিষয়ে পরিবার সব সময় আগে। আমরা মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তিনি আরও বললেন, এখন আপনাদের মধ্যে যদি কেউ দেখা করতে চান তাহলে দেখা করতে পারেন, কিন্তু যে কোনো একজন, বলে তিনি চলে গেলেন। আমার সবাই সবার মুখ চাওয়া চাই করলাম। আমি আমতা আমতা করে বললাম, অহনা আপু আপনি যান, আমরা এখানে অপেক্ষা করছি। অহনা আপু মাথা নাড়িয়ে বলল, না চিত্রা, তুমি যাও। শেষবার তো রাফায়েল ভাইয়া তোমার নাম নিচ্ছিল, তোমাকে দেখলে হয়তো আরো ভালো ফিল করবে, বলে আমার কাঁধে হাত বুলিয়ে যাওয়ার ইশারা করল। আমি না করলাম না। সত্যি বলতে মনে মনে আমার ইচ্ছা করছিল রাইফকে দেখার। আমি সেই জন্য কিছু না বলে মাথা হাসু চোখ নাড়িয়ে ওয়ার্ডের দিকে এগিয়ে গেলাম। রুমে আসতেই দেখলাম রাইফ ঘুমিয়ে আছে। আমি চুপচাপ করে পাশে এসে বসলাম। কি ক্লান্তি চেহারায়। আমি ডাকতে চেয়ে ডাকতে পারলাম না। থাক ঘুমিয়ে। আমি শুধু তাকিয়ে রইলাম তার দিকে। কতক্ষণ তার দিকে অমনভাবে তাকিয়ে রইলাম খেয়াল নেই। রাইফ নড়ে উঠতেই আমার হুঁশ ফেলল। আমি সোজা হয়ে বসলাম। রাইফ আস্তে আস্তে করে চোখ করে কিছুক্ষণ সামনে তাকিয়ে রইল। আমিও চুপ করে বসে আছি। রাইফ আস্তে করে আমার দিকে তাকালো। তার ক্লান্তিময় চাহনিতে এক প্রশান্তি দেখা দিল। আমি সেই দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বললাম, কেমন আছেন? রাইফ কিছু বলল না, চুপ করে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রয়ে কিছু বলতে যাব, তখনই দেখলাম রাইফের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি তাই দেখে তাড়াতাড়ি করে বললাম, আপনি কাঁদছেন কেন? আপনি অসুস্থ হয়ে যাবেন তো আবার? তোমাকে না পেলে তো আমি মরেই যাব। আমার প্রশ্নের উত্তরে রাইফের এমন কথা শুনে আমার মন কেঁদে উঠল। আমি বললাম, এমন কথা বলবেন না। আমি কিভাবে বোঝাবো আপনি যেটা চাচ্ছেন সেটি সম্ভব না, খালি খালি আরো কষ্ট হবে আপনার। রাইফ আমার কথা শুনে উঠে বসতে গেল। আমি তাকে ধরে বললাম, উঠছেন কেন? রাইফ নিজের হাতের তালু দিয়ে চোখের জল মুছে বলল, কি বোঝাতে হবে না, তুমি শুধু আমার সাথে থাকো তাতেই হবে। আমি আর কিছু চাই না। আপনি বুঝছেন না কেন? আপনাকে আমিও ভালোবাসি, কিন্তু এই সম্পর্কে জড়ালে শুধু কষ্ট আর মায়া ছাড়া আর কিছু পাওয়া যাবে না। আমি বললাম, ভালোবাসা কিছু পাওয়ার জন্য হয় না চিত্রা। আমার ভালোবাসা এতটা তুচ্ছ না যে আমি কিছু পাওয়ার জন্য সম্পর্ক করব। রাইফ করুণ কণ্ঠে বলল, আমি জানি।
কিন্তু কিন্তু কি? আমার বাবা কখনোই মেনে নেবেন না। আমার বাবা হার্টের পেশেন্ট। তিনি চান আমি বিয়ে করি তার পছন্দের ছেলেকে। তিনি আমার জন্য তার ছেলের বন্ধুকে পছন্দ করে রেখেছেন। আমি বললাম। রাইফ আমার দিকে করুণ দৃষ্টিতে বলল, তুমি তোমার বাবাকে বোঝাও। সম্ভব নয়। আমার বড় বোন আজ থেকে প্রায় 5.5 বছর আগে তার পছন্দ করা ছেলেকে বিয়ে করে বাড়ি ছেড়েছে, আজ পর্যন্ত বাবা তার মুখ দেখেনি। যে দিয়ে আপু বিয়ে করে বাড়ি ছাড়ে সেই দিন বাবা মিনি স্ট্রোক করে। আমরা জানতাম কি করব, কিন্তু আল্লাহর রহমতে বাবা বেঁচে যান। সেই দিন আমার মা নিজের কসম দিয়ে আমাকে বলেন, তোর বোনের কারণে আজ তোর বাবার এই অবস্থা। আমি চাই না এই একই পরিস্থিতিতে তোর বাবা আবার পড়ুক। তুই কিন্তু কখনো তোর বাবার অমতে যাবি না। খা কসম। সেই দিন আমি কাঁদতে কাঁদতে আমার মাকে কথা দিয়েছিলাম। আমি কিভাবে সেই কথা ভুলি? আমি কথা বলে শেষ করলাম। রাইফ একভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি জানি ওর মনের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে, কারণ আমার মনের পরিস্থিতি তো একই। আমি মাথা নিচু করে নিলাম। চোখের কোণে এসে জল জমা হয়েছে। দুর্বল হয়ে পড়ছি। কেন এত মায়া? হঠাৎ নিজের হাতে কারো স্পর্শ পেতেই সামনে চোখ তুলে তাকালাম। রাইফ নিজের হাতে আমার হাত তুলে নিয়েছে। সে সেই হাতে চুমু দিয়ে বলল, আমি বুঝছি তোমার অবস্থা। দরকার নেই আমাকে বিয়ে করার। আমার সাথে সারা জীবন কাটাতে হবে, শুধু যতদিন তোমার বিয়ে না হয় তুমি আমার সাথে থেকো, কথা দিচ্ছি। কোনো রকম অধিকার চাইব না, শুধু তোমার সাথে হেঁটে বেড়াবো, তারপর তোমাকে আমি নিজের হাতে তুলে দিব তোমার ভবিষ্যতের স্বামীর হাতে। রাইফ থামল। আমার দিকে চাইল। হঠাৎ পুরো ঘর নিস্তব্ধতা। আমার চোখ জ্বলজ্বল করছে। কিভাবে একটা মানুষ এত নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে? হয়তো আমি এতটা পূর্ণ করে আসতে পারিনি তোমাকে পাওয়ার জন্য, কিন্তু কথা দিচ্ছি সামনের জন্ম তুমি আমারই হবে। রাইফ এখন আগের থেকে অনেক বেশি সুস্থ। ওষুধ চলছে। কিন্তু রাইফের মধ্যে তার ভালো হয়ে ওঠার পিছনে আমার হাত রয়েছে। আমি তার জীবনে থাকায় তার সবচেয়ে বড় ওষুধ। হ্যাঁ, আমি তার জীবনে রয়েছি। জানি এর ফল ভালো হবে না। মায়া আটকে পড়ব, কিন্তু কাউকে নিজের জন্য এমন কষ্ট পেতে কিভাবে দেখতে পারি? এমন নয় আমি তাকে ভালোবাসি না। ভীষণ ভালোবাসি, কিন্তু পরিবেশের চাপে আমার কথা দেওয়ার কারণে আমি কখনোই তার জীবন সঙ্গী হয়ে উঠতে পারবো না। কিন্তু যতদিন সময় হাতে আছে ততদিন আমার জন্য যদি তার মুখে হাসি ফুটে তাহলে সেটাই অনেক। আমরা এই কয়েকদিনে অনেক ঘুরেছি। সদরঘাটে গিয়েছি। নৌকায় উঠেছি। দুইজন দুইজনের হাতে হাত রেখে নিজেদের সামলিয়েছি। কেমনভাবে যেন দিনগুলি চলে যাচ্ছে। এর মধ্যে তো আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম। এবং তার কয়েকদিনের মাথায় আমার সেমিস্টারের পরীক্ষা ছিল। কিছু না পড়ে পরীক্ষা দেবই ভেবেই আরও অসুস্থ হয়ে পড়ি, কিন্তু তখনও রাইফ কেমনভাবে যেন সব সামলিয়ে নেই। আমাকে সকালে হোস্টেল থেকে পিক করে একটি নিরিবিলি জায়গা বসে পড়তে সাহায্য করত, শুধু চাই নয় আমার জন্য নিজের বাসা থেকে রান্না করে এনেছে। পুরোই পাগল একটা। এত কিছুর মধ্যে আরেকটা জিনিস হয়েছে। আমাদের একটা প্রিয় জায়গা তৈরি হয়েছে। উদ্যান। সেখানে প্রায় যায়। আমার অনেক প্রিয় জায়গা। ওখানে আমাদের একটা বাচ্চা আছে। ভুল ভাববেন না। বাচ্চা হঠাৎ আমাদের লালন। একটি বটগাছ। লালনের গাছের ছায়ায় বসে আমরা একে অপরের দিকে চেয়ে থাকি। লালন যেমন আমাদের ভালো মুহূর্তের সাক্ষী, ঠিক তেমনই কষ্ট পেয়ে যখন রাইফ আমার পায়ের উপর মাথা রেখে কাঁদে, লালন তারও সাক্ষী। লালন হয়তো বলতে পারে না, কিন্তু যখন আমাদের একসাথে হাসতে দেখে তখন ওরও গাছের শাখা প্রশাখা নেচে ওঠে। আজ আমরা দুজন আবার আমার প্রিয় জায়গায় যাচ্ছি। বিকেল হয়েছে। রিকশায় চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। সামলাতে চেয়েও পারছি না, আর এইদিকে রাইফ আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। কিছু জিজ্ঞেস করলে শুধু বলছে, ভীষণ সুন্দর তুমি। এত সুন্দর কেন? আমি রাইফের কথা শুনে কি ধরনের অনুভূতি প্রকাশ করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কটমট করে তাকিয়ে বললাম, তোমার এই সব ফালতু কথা আমার সামনে করব না তো মেজাজ গরম হয়। রাইফ আমার কথা শুনে হাসে, কিন্তু আমার দিক থেকে এক মুহূর্তের জন্য চোখ সরালো না।
বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিলাম অন্যদিকে। আজ আমি একটা লাল কালারের গাউন পরেছি, পরার কথা ছিল না। রাইফ ফোন করে বলেছিল ওইটা পরতে। এই জামাটা রাইফের ভীষণ প্রিয়। আমিও কথা না বাড়িয়ে পরে বের হলাম। রাইফ পরেছে একটা সবুজ পাঞ্জাবি। কম্বিনেশনটা ঠিক মাথার উপর দিয়ে গেল আমার। কিন্তু রাইফ ভীষণ সুন্দর লাগছে আজকে। অনেক কিছু ভাবতে ভাবতে এসে পৌঁছে গেলাম আমাদের লালনের কাছে। রাইফ রিক্সাওয়ালাকে ভাড়াটা মিটিয়ে আমার দিকে তাকালো। আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, আজ হঠাৎ এখানে আসার বুদ্ধি মাথায় কেন আসলে জানতে পারি? লালনের কাছে আসতে কি কোনো কারণ লাগবে? বলল রাইফ। আমি বুঝলাম রাইফের মাথায় কিছু তো চলছে। আমি বেশি কিছু না বলে ওর হাত ধরে বসলাম লালনের সামনে। আজকের আবহাওয়া ভীষণ মধুর। বাতাসে এক অন্যরকম ছোঁয়া আছে। রাইফ কিছু চুপ করে এদিক ওদিক তাকালো। আমিও সেই দিক অনুসরণ করে এই দিক ওদিক তাকালাম। রাইফ তখন আমার হাতটা খপ করে ধরে আমার দিকে তাকালো। আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। রাইফের চোখে দুষ্টুমি চাহনি, ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি। আমি আমতা আমতা করে বললাম, কিছু কি বলবে? রাইফ কিছু না বলে শুধু মাথা উপর নিচে নাড়াল। আমি অবাক হয়ে বলল, তাহলে বলো। বলবো, ছোট করে বলল রাইফ। আমি অপেক্ষা করতে লাগলাম রাইফ কিছু বলবে। রাইফ আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে উঠে দাঁড়ালো। আমি বিস্মিত দৃষ্টিতে ওকে অনুসরণ করে উঠে দাঁড়ালাম। মেজাজটাই বিগড়ে গেল। কোমরে দুই হাত দিয়ে মুখ ফুলিয়ে বললাম, তুমি কি কিছু বলবা নাকি দেব হাঁটা? রাইফ আমার কথা শুনে চাপা এসে বলল, বিধাতা এত নিষ্ঠুর কেন হলো একটু বলবে? আমি কোমর থেকে হাত নামিয়ে অবাক হয়ে বললাম, এইসব কি বলছো? তুমি আমার হলে কি অনেক ক্ষতি হয়ে যেতে চিত্রা? কেন তুমি আমার ভাগ্যে নাই? সব সময় সবকিছু সবার কপালে থাকে না রাইফ। যেমন তুমি নেই আমার ভাগ্যে, বললাম আমি। এক অন্যরকম বিষণ্ণতা ঘিরে ধরল আমাদের। রাইফ দীর্ঘশ্বাস ছাড়ল। আমাকে শক্ত জড়িয়ে ধরল। আমার কান্না চলে আসলো। রাইফের এই জড়িয়ে ধরাতে হয়েছে অনেক কষ্ট, আমি ভালো করে বুঝতে পারছি না। আমিও জড়িয়ে ধরলাম। কতক্ষণ যে অমনভাবে একে অপরকে জড়িয়ে ধরে রাখলাম খেয়াল নেই। রাইফ বাঁধন ভেঙে সোজা হয়ে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে বলল, আমি লালন এই মাটি আর এই বায়ুকে সাক্ষী রাখছি। এদের সাক্ষী রেখে চিত্রাকে আমি আমার বউ হিসেবে কবুল করলাম। কবুল কবুল কবুল। আমার বুক থরপর করে উঠল। রাইফ এটা কি করল? আমি কিছু বলতে যাব। রাইফ আমার ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে চুপ করতে বলে নিজে বলল, কিছু বলতে হবে না চিত্রা। আমি জানি তুমি আমাকে নিজের স্বামী হিসেবে মানতে পারবে না, কিন্তু আমি তো তোমাকে আমার বউ হিসেবে মানতে পারি। আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকেই আমি আমার স্ত্রী মনে করে অন্য কেউ এই জায়গা নিতে পারবে না। তোমার কবুল বলতে হবে না। কিন্তু আমি আর একটা কথা দিচ্ছি, আমি আর কখনো বিয়ে করব না। কিন্তু কিন্তু কিছু না। তুমি আমার অন্ধকার জীবনের নূর। আমার আল্লাহর পাঠানো নূর তুমি আমার জন্য। আমি হয়তো এই জন্মে তোমাকে একদম নিজের করে পাবো না, কিন্তু সামনের জন্মে তুমি শুধুই আমার হবে। আমার নূর আমারই হবে, কথা দিচ্ছি। আমি কেঁদে ফেললাম। মনে মনে অনেক করে চাইতে লাগলাম যেন এই মানুষটি সামনের জন্মে আমারই হোক, একান্তই আমার। আমি হব চৈত্র, সে হবে আমার রোদ। সমাপ্ত।